আমরা রয়েছি এখন কোথায়? পার্ট 5-এ, যেটা হলো উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। তো অ্যাট ফার্স্ট আমরা আগে ইমবাইবেশন জিনিসটা শিখবো। ইমবাইবেশন কি? আমরা সবাই স্পঞ্জ দেখেছি না? স্পঞ্জ হলো একদম যেটা পানি কোথাও গড়ায় টড়ায় পড়লে স্পঞ্জটা দিয়ে যদি পানিটার উপর রাখি তখন কি করে? পানিটাকে শুষে নেয়। কি করে বলো তো? তখন সেই পানিটাকে শুষে নেয়। সো এতে করে দেখা যায় যে পানিটা খুব তাড়াতাড়ি ওই স্পঞ্জটা শুষে নেয়। ওই স্পঞ্জ যেভাবে কাজ করে সেরকম কাজ করে আমাদের হলো কলয়েডাল পদার্থ। তাহলে বলছে অধিকাংশ কলয়েডাল পদার্থ, বেশ বুঝো, অধিকাংশ কলয়েড ধর্মী। অধিকাংশ কি বলছি? কলয়েড ধর্মী। কলয়েড ধর্ম কি? যেটা স্পঞ্জ যেভাবে পানি শুষে নেয়, কলয়েড ধর্মী পদার্থ ওইভাবে পানি শুষে নেয়। পানি শুষে নেওয়াকে বলা হয় পানিগ্রাহী, মানে পানি গ্রহণ করে নেওয়া। পানিগ্রাহী মানে কি? পানি গ্রহণ করে নেওয়া। উদ্ভিদের বিভিন্ন ধরনের কলয়েডাল পদার্থ বিদ্যমান। তাহলে উদ্ভিদের মধ্যে কি আছে? ওই কলয়েডাল পদার্থগুলো বিদ্যমান রয়েছে। সেগুলো কে কে? যেমন স্টার্চ, সেলুলোজ এবং জিলেটিন। কি কি বলছি? স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। এরা হলো উদ্ভিদের মধ্যে এমন সকল পদার্থ যারা কলয়েডাল। কলয়েডাল মানে হলো যারা পানি শোষণ করে বা পানিগ্রাহী। সো এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের জন্য এই পানি শোষণ করতে সক্ষম। তাহলে আমরা আগেই জানলাম কলয়েডধর্মী গুণ মানেই হলো পানি শোষণ করতে পারা। সো কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের রয়েছে কোথায়? কোষ প্রাচীরে। হ্যাঁ, যে যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে বলা হয় ইমবাইবেশন। তাহলে ওই কলয়েডধর্মী পদার্থের পানি শোষণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হলো ইমবাইবেশন। কি বলছি বলো? কলয়েডধর্মী পদার্থের পানি শোষণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হলো ইমবাইবেশন। তাহলে কলয়েডধর্মী পদার্থ কি? কলয়েডধর্মী পদার্থ হলো এমন পদার্থ যারা পানিকে শোষণ করে নিতে পারে এবং যে প্রক্রিয়া শোষণ করে নেয় নিজেদের মাঝে, সেই শোষণ করার প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবেশন। তাহলে আমরা যদি স্পঞ্জের কথা ভাবি, মনে করো স্পঞ্জ, একটা শুকনো স্পঞ্জকে যদি আমি পানির মধ্যে রাখি, স্পঞ্জ কিছু যথেষ্ট পরিমাণ পানিকে কি করবে? শোষণ করে নিবে। ওকে বলা হয় পানিগ্রাহী। তো ওই যে গ্রহণ করে নিল, গ্রহণ করে নেওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি ইমবাইবেশন। তো শোষণকারী পদার্থটিকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ। শোষণকারী পদার্থ। মনে করো আমি স্পঞ্জ দিয়ে, মনে করো এটা হলো আমার একটা স্পঞ্জ। আচ্ছা আমি বলি, মনে করো আমার এখানে কিছু জুস পড়ে গেছে। কি হয়েছে? আমার টেবিলে কিছু ম্যাঙ্গো জুস পড়ে গেছে, এরকম ম্যাঙ্গো জুস আছে। ওকে, এখন আমি একটা সুন্দর একটা স্পঞ্জের বার আনছি। বারটা এনে যখন আমি এই যে এভাবে এটার উপর দিয়ে দিলাম, মানে এই বারটাকে যখন আমি দিলাম, তখন এই সবগুলোকে কী করলো? চুষে নিল। কে চুষে নিল? আমার এই যে আমার স্পঞ্জটি। সো স্পঞ্জটা যখন চুষে নিল, তখন স্পঞ্জটাকে আমি তখন কি বলবো? মনে করো স্পঞ্জটা এভাবে পানিগুলো গ্রহণ করলো। এখন এই স্পঞ্জটার কাহিনী শোনো। স্পঞ্জটা যে প্রক্রিয়ায় চুষে নিল কাকে? আমার এদিকের হলো গিয়ে বাহিরের ম্যাঙ্গো জুসগুলোকে, তাকে আমি বলতেছি ইমবাইবেশন। কি বলছি? ইমবাইবেশন। ওকে, প্রথম কথা। এবং স্পঞ্জ যেই পদার্থ, এই পদার্থটাকে আমি বলতেছি কলয়েড ধর্মী পদার্থ। স্পঞ্জ কীরকম পদার্থ? স্পঞ্জ হলো কলয়েড ধর্মী, কলয়েড ধর্মী পদার্থ। ওকে, কলয়েড ধর্মী পদার্থ। আচ্ছা, এই কলয়েড ধর্মী পদার্থের কাজ কি? ওর কাজ হলো ইমবাইবেশন প্রক্রিয়ার মাধ্যমে কি করা? তরল পদার্থ বা পানিকে শোষণ করা। এখন এইখানে ম্যাঙ্গো জুসটাকে শোষণ করছে না, যে জন্য গল্পটা বলতেছি। ম্যাঙ্গো জুসটাকে আমি বলতেছি হাইড্রোফিলিক পদার্থ। এখানে ম্যাঙ্গো জুসটা কি? এখানে আমার ওই শোষণকারী পদার্থকে, মানে যাকে স্পঞ্জ এটাকে শোষণ করে নিল, সেটাকে আমি বলতেছি হাইড্রোফিলিক পদার্থ। তাহলে কে হাইড্রোফিলিক পদার্থ? আমার এই ইমবাইবেশন প্রক্রিয়ার মাধ্যমে কলয়েড ধর্মী পদার্থ যেটাকে শোষণ করে নিছে, সেই শোষণ করা লিকুইডকে আমি বলতেছি হাইড্রোফিলিক পদার্থ। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি থেকে থাকে কমেন্ট বক্স সুন্দর করে খোলা আছে, প্রশ্ন করতে পারে। সো এই গেল আমার হাইড্রোফিলিক পদার্থ। তাহলে এখান থেকে আমি 3টা প্রশ্ন তোমাদের কাছে করে গেলাম। প্রথম প্রশ্ন, খাতা কলম নেন বাবা, লেখা শুরু করেন। কোশ্চেন নাম্বার 1। ওকে, কোশ্চেন নাম্বার 1 কি? কোশ্চেন নাম্বার 1 হলো, দেখেন 1 নম্বর প্রশ্ন, সেটা হলো ইমবাইবেশন কি বা কলয়েড ধর্মী পদার্থ বলতে কি বোঝো? এই যে কলয়েড ধর্মী পদার্থ বলতে কি বোঝো? এবং তার সাথে ভালো করে শোনো, উদাহরণ দিতে হবে। উদাহরণ দাও। ওকে, এরপর কোশ্চেন অবশ্যই লিখে নাও সবাই খাতা কলমে। 2 নম্বর হলো
2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্নটা হলো ইমবাইবেশন কি? ইমবাইবেশন, ইমবাইবেশন কি? প্রশ্ন নম্বর 3 সেটা হলো হাইড্রোফিলিক পদার্থ কারা? কি বলছি বলো? হাইড্রোফিলিক হাইড্রোফিলিক পদার্থ, ওকে, বলতে কি বোঝো? ক্লিয়ার? সো এই 3টা প্রশ্ন সুন্দর করে তুলে নিবা, এটা তোমাদের মৌলিক দায়িত্ব। ওকে, তাহলে আমি সব মিশালাম, হ্যাঁ, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলো তো, আমার এখানে যে ম্যাঙ্গো জুসটা পড়লো, ম্যাঙ্গো জুসটাকে আমি কি বলছিলাম? ম্যাঙ্গো জুসটা হলো কি? হাইড্রোফিলিক পদার্থ। স্পঞ্জটা কি? স্পঞ্জটা হলো কলোয়েডাল পদার্থ। আর যে প্রক্রিয়ায় আমার হাইড্রোফিলিক পদার্থ স্পঞ্জটা ম্যাঙ্গো জুসকে শোষণ করছে, সেই প্রক্রিয়াটা হলো আমার ইমবাইবেশন। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। সো এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হলো, আসো, যার জন্য এত গল্প, সেটা হলো উদ্ভিদের পানি শোষণ। প্রশ্ন, উদ্ভিদ পানি কেন শোষণ করে? আমার কথাগুলো একটু বুঝো। প্রশ্ন, উদ্ভিদ পানি কেন শোষণ করে? সো এই পার্টটা পড়ার আগে আমি তোমাদের পার্ট 8-এ নিয়ে যেতে চাচ্ছি। পার্ট 8 থেকে 10 যে টপিকটা আছে সেখানে আমি যেতে চাচ্ছি। কেন বলো তো? যাতে তোমরা পড়াটাকে বুঝতে পারো এবং পড়াটাকে ফিল করতে পারো। চলো একটু আমার সাথে আসো। কি বলছে? বলছে পানি ও খনিজ লবণের পরিবহন। কি বলছে? পানি ও খনিজ লবণের পরিবহন। কোথায় পরিবহন? উদ্ভিদে পরিবহন। কোথায় পরিবহন? উদ্ভিদে পরিবহন। এখন কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, দেখো ভালো করে। সেই জিনিসগুলো হলো, আমরা দেখেছি, কি দেখছি? দেখা দেখি বাত, কথা শোনো আগে। উদ্ভিদ কি করে? উদ্ভিদ পানি ও খনিজ দ্রবণকে কাণ্ড ও শাখা প্রশাখার মাধ্যমে পাতায় পৌঁছায়। তার মানে উদ্ভিদ এই পানি ও খনিজ লবণকে মূলরোম দিয়ে শোষণ করে। কি দিয়ে শোষণ করে? মূলরোম দিয়ে শোষণ করে। এখন প্রশ্ন, বাবা তুমি এই মূলরোম দিয়ে কেন শোষণ করো, তাই না? মূলরোম দিয়ে শোষণ করে এরা বললো কোথায় যায়? কাণ্ড। কাণ্ড বেয়ে কি হয়ে যায়? শাখা প্রশাখায় যায়। শাখা প্রশাখায় যায়। এবং তারপরে এই পানিগুলো বা এই খনিজ লবণগুলো কোথায় যায়? পাতায় যায়। এখন প্রশ্ন, পাতায় এমন কি স্পেশাল ঘটে? পাতা হলো উদ্ভিদের জন্য রান্নাঘর। কি? রান্নাঘর। রান্না হয় বা রান্নাঘর কার জন্য? উদ্ভিদের জন্য, সবুজ উদ্ভিদের জন্য। কেন? কারণ সেখানে ঘটে সালোক সংশ্লেষণ। কি ঘটে? সালোক সংশ্লেষণ। মনে আছে না প্রথম ক্লাসের কথা? আশা করি মনে আছে। সো তাই পাতায় প্রধানত উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এই যে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার রসদ হিসেবে ব্যবহার করা হয়। মানে এটা এই যে পাতায় যেই পানিটা এরা নিল, এই পানি এবং তার সাথে খনিজ লবণ, তার সাথে সূর্যের আলো, তার সাথে কার্বন ডাইঅক্সাইড, এই সব কিছু মিলে মূলত শর্করা জাতীয় খাবার তৈরি হয়, যার নাম কি? সালোক সংশ্লেষণ। সেখানে কি বলছে দেখো, উদ্ভিদ পাতায় তৈরি খাদ্য, উদ্ভিদের একটা কাজ কি? একটা কাজ হলো মূলরোম থেকে পানিকে নিয়ে আসা। এই যে দেখো, এই ছবিটার দিকে একটু তাকাও, বুঝবা। এই একটা কাজ কি? পানির কালার কি? নীল। তাহলে আমি নীল কালার নেই নাকি? এই যে দেখো, প্রথমে এই যে পানিগুলো মূলরোম থেকে সে কোথায় নিয়ে যায়? এই যে পাতায় নিয়ে আসে। এটা কি? পাতা। এটা পাতা। এই যে পাতায় কি করে? পানির কণাগুলো নিয়ে আসে। তো পানি ও খনিজ লবণ কি মাটি থেকে পরিবাহিত হচ্ছে। যে মাটি থেকে দেখো, এখানে মূলরোম আছে, মূলরোম থেকে এই যে কাণ্ডে যাচ্ছে, কাণ্ড থেকে শাখা প্রশাখা হয়ে কোথায় গেছে? পাতায় কি হয়েছে? পানিগুলো গেছে। এই পানিগুলো আবার কি হয়েছে? এবার এই পানিগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেগুলো পাতার মধ্যে কিছু খাদ্য তৈরি হয়। এই খাদ্যগুলো আবার উদ্ভিদ কি করে? তার সারা শরীরে পাঠায়, বিভিন্ন অঙ্গে পাঠায়। এখন খাদ্য মনে করো আমি তোমার হলো গিয়ে এই কমলা রং দিয়ে দেখাই নাকি? বলো, হ্যাঁ, কমলা রং দিয়ে যে খাবার, এই যে খাবারগুলোকে উদ্ভিদ কি করে? উদ্ভিদ তার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে জমা রাখে এবং সে ফুলে ফেঁপে উঠে। বোঝা গেছে এই জায়গা পর্যন্ত? আচ্ছা, এই যে উদ্ভিদ যে এই যে খাদ্যগুলোকে এখানে জমা রাখতেছে, এই খাদ্যগুলো পরিবহন করার জন্য এক ধরনের পরিবহন গুচ্ছ টিস্যু আছে। আর পানি, যে শোষিত পানি, এই পানি পরিবহনের জন্য এক ধরনের টিস্যু আছে। আমি তো বুঝলাম যে উদ্ভিদ পানি আর খনিজ লবণ কেন শোষণ করে। এখন প্রশ্ন, এই শোষণটা কিভাবে করে সেটা আমরা কোথায় শিখবো? পার্ট 5-এ। চলো এখন 5-এ যাই। আবার এখানে আমি আবার আসতেছি, কোনো চিন্তার কারণ নাই। এভাবে রিলেট করে করে পড়লে পড়ায় মজা পাবা তোমরা। অহেতুক উল্টো পাল্টা ভাবে পড়াশোনা করা যাবে
না। এখন কি বলছে দেখো, মাটি থেকে আমরা অবশ্যই জানি মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণত শোষণ বলে। তাহলে উদ্ভিদ মাটি থেকে পানি যে পদ্ধতিতে শোষণ করে তার নাম কি? শোষণ নামের একটা পদ্ধতি আছে, মানে চুষে নেওয়া। তো স্থলজ উদ্ভিদ মানে যেগুলো মাটিতে জন্মায়, এই বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের সাহায্যে, মনে করো যারা মাটিতে আছে, এই যে মূলরোম মাটির উপরে, এগুলো মনে করো মাটির উপরে, এর উপরে গাছটা আছে দণ্ডায়মান, ওকে, এই মনে করো এই হলো গাছ, কেমন বিশ্রী গাছ হলো, যাই হোক এটা হলো মূলরুম, জুম করে আমরা দেখাচ্ছি। তাহলে এখন এইখানে কি করছে, মূলরুমগুলো মাটির নিচে যে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা আছে সেখান থেকে পানিগুলোকে সে কী করে? চুষে নেয় ধীরে ধীরে। তো স্থলে মানে মাটিতে বসবাসকারী উদ্ভিদের মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। কই থেকে পানি শোষণ করে? মাটি থেকে পানি শোষণ করে। অপরদিকে পানিতে নিমজ্জিত উদ্ভিদ, নিমজ্জিত মানে এই যে মনে করো এটা পুকুরের হলো গিয়া পুকুরের যেটা আমরা দেখি বাইর থেকে, মানে পৃষ্ঠদেশ যেখানে নৌকা ভাসে, ওই পৃষ্ঠদেশে যেমন কচুরি পানা ভেসে ভেসে থাকে, কিছু ময়লা বিভিন্ন উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদগুলো বেঁচে থাকে। এক কথায় কচুরিপানা তো আমরা চিনি, তাই না? কচুরিপানা দেখো পানিতে ভেসে থাকে, এই ভেসে থাকে বলা হয় নিমজ্জিত উদ্ভিদ। কি বলা হয়? নিমজ্জিত উদ্ভিদ। তো পানিতে নিমজ্জিত উদ্ভিদের সারা দেহ পানি দ্বারা শোষণ করে। তাহলে কচুরিপানা সারা দেহ কি করে? পানি শোষণ করতে পারে, পুকুরের পানি। কিন্তু জলজ উদ্ভিদগুলো, জলজ উদ্ভিদ বলতে কি? এই যে পুকুর মনে করো, এই যে পুকুরের তলদেশে কিছু ছোট ছোট আগাছা হয় না, বা ছোট ছোট লতা পাতা হয়, ওই জলজ উদ্ভিদগুলো কি করে? মূলরোম দিয়ে মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি, কোন পানি? কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেহে টানে। কোন প্রক্রিয়া টানে? এরা আবার এখানে যে মাটি আছে, এই মাটির যেই ওদের যে মূলরোমগুলো আছে সেখান থেকে টানে। বাহ, এখানে পানির সমারোহ এখান থেকে না নিয়ে ওরা মাটি থেকে নেয়। মানে যার যত আছে তার তত নকরা, বোঝা গেছে? সো এদের নকরা আমরা বুঝছি। এরপর কি বলছে দেখো, মূলরোমের প্রাচীর হলো ভেদ্য। ভেদ্য মানে কি? যেটা ভেদ করা যায়, যে ভেদ্য পদ্মা অভেদ্য পদ্মা আগের ক্লাসে বলছি না? ওকে। প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়া, একটু আগে দেখলাম ইমবাইবেশন কি, কেউ প্রশ্ন করলে টাড়ায় চর খাবি। তাহলে প্রথমে আমরা কি ইমবাইবেশন প্রক্রিয়া, পানি শোষণ করে কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য পদ্মা। দেখ মূলরোমে যেটা সেটা হলো ভেদ্য, বাট এখন সে মূলরোমের ভিতর ঢুকে কোষ প্রাচীরে চলে গেছে। মানে এই যে মনে করো এটা হলো আমার মূলরোম, এই যে মূলরোম, এই মূলরোম থেকে এই কোষে আসছে, এই যে এগুলো হলো কোষ, এই কোষের কোষ প্রাচীর যেটা কি অর্ধভেদ্য, এখানকার প্লাজমা পদ্মার সংস্পর্শে, মানে ওখানকার সংস্পর্শে আসে। সো মূলরোমে কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় এর পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকে, তাই পানি কি হয়? কোষের মধ্যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় চলে আসে। অন্ত অভিস্রবণ এত বোঝার দরকার নেই, তুই এইখানে দেখ বাবা। মনে কর এইটা হলো কি অ্যাড করলাম, মনে কর এটা হলো গিয়ে সেই মূলরোম, ওকে, এটা হলো সেই হলো গিয়ে মূলরোম। এখন এই মূলরোমে কি হবে? সমস্যা, এই হলো উদ্ভিদের কাণ্ড, এই হলো মাটি, এই হলো মাটি, ঠিক আছে? এটা হলো উদ্ভিদের কাণ্ড, নিচের দিকে এই মূলরোমগুলো এভাবে ছড়ায় ছিটায় আছে, এটা হলো উদ্ভিদের মোটা শিকড়টা। আচ্ছা, এই মূলরোম থেকে প্রথমে পানি কি করে দেখ, এই মূলরোম থেকে প্রথমে পানি নীল কালার, নীল কালার পানি নাকি? এই যে প্রথমে পানি এখানে গেল, যাওয়ার পর এইখানে আসলো, যেটা কি ভেদ্য পদ্মা। এখানে কি পদ্মা আছে? এই যে মূলরোমের এই যেগুলা, এখানে কি হলো? ভেদ্য পদ্মা আছে। এই ভেদ্য পদ্মা টুকুস করে ঢুকে গেল, বাট এইখানে তো অসংখ্য ছোট 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 কোষ আছে নাকি? এই কোষগুলোর মধ্যে আবার কি হয়েছে? কোষগুলোর মধ্যে রয়েছে অভেদ্য মানে অর্ধভেদ্য পদ্মা, অর্ধভেদ্য পদ্মা। তো অর্ধভেদ্য পদ্মা কোথায় থাকে? আমরা জানি অভিস্রবণের ক্ষেত্রে লাগে। কোথায় লাগে? অভিস্রবণের ক্ষেত্রে। অভিস্রবণের কাহিনী কি? ভিতরের ঘনত্ব কি বেশি, আর বাহিরের ঘনত্ব কম। দেখ এখানে লিকুইড বেশি, মানে এখানে পানি বেশি আছে, বাট এই জায়গায় পানি নাই, পানির অভাব, তো পানি ভিতরে যাচ্ছে, বোঝা গেছে? পানি শুষে নিচ্ছে কারণ এর ঘনত্ব বেশি। এই শুষে নেওয়া বা পানি যাওয়ার এই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? এই প্রক্রিয়াকে আমরা বলতেছি হলো অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। তো মূলরোমের বাহিরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের ঘনত্ব সমান নয়, মানে এখানে কোষের ঘনত্ব এখানে এখানে উপরের দিকে এর জায়গায় ঘনত্ব সমান নয়। ফলে কোষান্তর মানে এক কোষ থেকে আরেক কোষে যেতে 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 অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকায় গিয়ে পাতায় পৌঁছায়। কোথায় পৌঁছায়? পরিশেষে পাতায় পৌঁছায়। এখন এই কাণ্ডের জাইলেম পরিবাহিকা নামে যে বাহিকার নাম বলছে, এই নামটা মাথায় রাখিস। এই জাইলেম, একটু পরে জাইলেম আমাদের জীবন জটিল বানাই দিবে, একটু পরে আমরা দেখবো, কারণ তোদের বুঝতে অনেক কাউবাকাচার লাগাই দিবি তোরা। যাই হোক, তো পরিশেষে পানি তাহলে কি হয়?
কোষান্তরে, মানে এই যে কোষ হতে কোষ কোষান্তরে, যুগ হতে যুগ যুগান্তরে, বুঝছিলাম না কি যেন একটা ছড়া ছিল ওইরকম। তাহলে এখানকার এই যে কোষ হতে, এই যে দেখে এই কোষগুলা থেকে যাইতে 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 কাণ্ড বেয়ে পাতায় পৌঁছায় যাবে। কোথায় পৌঁছাবে? একদম পাতায়। তো এই কোষ হতে কোষান্তরে নাকি কোথায়? ফলে কোষান্তর অভিস্রবণের কারণে উদ্ভিদের মূলের এক কোষ থেকেই শুরু করে অন্য কোষে পানি যেতে 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 সেটা কোথায় যায়? কাণ্ডের জাইলেম বাহিকায় যায়। পরে কাণ্ডের জাইলেম বাহিকা হলো পরিবহন কোষের বাহিকা, সে সুকুশ করে কোথায় নিয়ে যায়? সেটাকে পাতায় পৌঁছে দেয়। এটা ছিল তো পানি শোষণ। বাট লবণ শোষণ নিয়ে কোনো কথা নাই। এই মাটিতে যে পানি আছে সেই পানিতে লবণ থাকে দ্রবীভূত অবস্থায়, আর এই লবণ মূলত দুইভাবে শোষিত হয়। কয়ভাবে শোষিত হয় বলছি বল? দুইভাবে। সেটা কি? একটা হলো নিষ্ক্রিয় শোষণ আর একটা হলো সক্রিয় শোষণ। আর এই যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় যে খনিজ লবণ, তার উৎস হলো মাটিস্থ পানি। একটু আগে তো বললাম যে মাটিস্থ পানির, এই যে মাটিস্থ যে পানি উদ্ভিদ শোষণ করে, ওই পানির সাথেই কি হয়? লবণের কণাগুলো দ্রবীভূত অবস্থায় টুকুস টুকুস করে চোরের মতো প্রবেশ করে। ঘটনা বুঝছেন? এই পানি আসার সুযোগে সেও টুকুস করে ঢুকে আসে। আই থিঙ্ক ক্লিয়ার। সো এখানে কি বলছে? এখানে কি বলছে দেখো, এই যে এটা হলো মূলরোমের অঞ্চল যা অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষিত হয়। তাহলে কোন প্রক্রিয়ায় পানি শোষিত হয়? অভিস্রবণ। আর কোষ সৃষ্টিকারী অঞ্চল যা নিষ্ক্রিয় বা সক্রিয় শোষণের পদ্ধতিতে খনিজ লবণ শোষণ করে। তাহলে যদি প্রশ্ন আসে এমসিকিউতে, ভালো করে বুঝেন যে কিনা কি চাইলো আপনার কাছে? সেটা হলো যে এই যে লবণ শোষিত হয় নিষ্ক্রিয় বা সক্রিয় পদ্ধতিতে কোন অঞ্চলে? সেটা হবে কোষ সৃষ্টিকারী অঞ্চল দ্বারা। কোন অঞ্চল দ্বারা? কোষ সৃষ্টিকারী অঞ্চল দ্বারা। আর মূলরোম অঞ্চল দ্বারা কি হয়? অভিসরণের মাধ্যমে পানি শোষিত হয়। কে শোষিত হয় রে? পানি শোষিত হয়। দেখা যাচ্ছে না? জুম করব দাঁড়া, এই যে দেখ কি হয়? মূলরোমের অঞ্চল দ্বারা কি শোষিত হয়? এই বেটা, মূলরোমের অঞ্চল দ্বারা কি হয়? পানি শোষিত হয়। আর কোষ সৃষ্টিকারী অঞ্চল দ্বারা কি হয়? খনিজ লবণ শোষিত হয়। আশা করি ক্লিয়ার। সো এই ছিল আমাদের পার্ট 5, কিন্তু শেষ। আল্লাহুম্মা আমিন। পার্ট 5। এখন এর যমজ ভাই হলো 8 আর 10। 8 থেকে 10, 8 থেকে 10 আমরা কিছুটা আলোচনা করেছি নাকি? 8 থেকে 10 আমরা কি কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য, এই যে আবার বলতেছি, সালোক সংশ্লেষণের জন্য কি চোরামো করছে? মূলরোম থেকে কাণ্ড, কাণ্ড থেকে শাখা প্রশাখায়, পাতার মাধ্যমে কি কোষের রান্নাঘর পাতায় পৌঁছে, সেখানে সালোক সংশ্লেষণ ঘটে, সেখানেই নাকি সেরা সবাই ব্যবহৃত হয়। তবে একটা ঝামেলা মানছে। ঝামেলা কি? এখানে একটা নতুন নাম শুনলাম, সেটার নাম হলো জাইলেম নামে নাকি কোন এক ফাজিল আছে। সেই ফাজিল নাকি আবার এই কাণ্ড থেকে শাখা প্রশাখা পাতায় পর্যন্ত নিয়ে যায়। কাকে? পানিকে। এখন আমি আপনাদের দুইটা নতুন নতুন শব্দ শিখাবো, আগে সুন্দর করে মুখস্থ করিয়া লন। কি সেই শব্দ? আসেন দেখি। প্রথম শব্দ হলো এই যে জাইলেম। কি বলছি? জাইলেম। কেউ আবার জালিম বলিস না। আরেকটা হলো ফ্লোয়েম। কি বলছি? ফ্লোয়েম। এরা কি? এরা হলো পরিবহন টিস্যু। এরা কি? এরা হলো পরিবহন টিস্যু। জাইলেম জল পরিবহন করে। কি পরিবহন করে? জাইলেম জল পরিবহন করে। মুখস্থ করে না, জাইলেম জল পরিবহন করে। জাইলেম কি পরিবহন করে? জল। আর ফ্লোয়েম ফুড পরিবহন করে। কেমনে পড়বো? ফ্লোয়েম ফুড। তাহলে জাইলেম জল পরিবহন করে এবং ফ্লোয়েম কি পরিবহন করে? ফুড পরিবহন করে। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে। এই এতটুকু মনে থাকলে এই পড়া এখান থেকে প্রশ্ন হবে গ এখান থেকে প্রশ্ন হবে। এগুলো তোদের কাছে পানি পানি হয়ে যাবে একদম। তোরাও কবি জল জল হয়ে গেছে আমাদের কাছে নাকি? তো একটু আগে আমি একটা চিত্রে দেখলাম, সেই চিত্রে কি হয়েছে? চিত্রটা একটু জুম করে আবার দেখাই। এই হলো আমার গাছ। এই যে মূলরোম থেকে পানি টুকুস টুকুস করে গেছে, নীল রঙের পানি আমি দেখতে পাচ্ছি নাকি? তোরা দেখতে পাচ্ছিস আমার লগে? আশা করি দেখা যাচ্ছে না রে? হ্যাঁ, এই যে দেখ, এবার দেখ, এই যে পানি টুকুস 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 করে যাচ্ছে। এই পানি যাওয়ার পর এখানে পাতায় গেল। এই যে পাতায় যখন আসছে, এই যে দেখ জাইলেম নিয়ে আসছে। কে নিয়ে আসছে? জাইলেম নিয়ে আসছে। জাইলেম যখন পানিটাকে টুকুস টুকুস করে নিয়ে আসছে, তখন কি ঘটনা ঘটছে বল বাবা? তখন কি করছে? এখানে সালোক সংশ্লেষণ করছে, গোটে খাদ্য তৈরি হয়েছে। এই খাদ্য আবার টুকুস টুকুস করে কে নিয়ে যাবে? ফ্লোয়েম উদ্ভিদের সারা কোষে নিয়ে যাবে। তো এইখানে দেখ, এই যে দেখ জাইলেম টিস্যু, লাইনটা পাইছিস? জাইলেম টিস্যু মূল থেকে পানি ও দ্রবীভূত খনিজ লবণ উপরের দিকে পরিবহন করছে। তার মানে জাইলেম হলো সেই জটিল টিস্যু, মানে সেই পরিবহন টিস্যু। সে জল ও খনিজ লবণ পরিবহন করে। আবার এই দেখ এখানে এটা কি লেখা? কাণ্ড। এরপরে বলছে ফ্লোয়েম টিস্যু পাতা থেকে। তাহলে ফ্লোয়েম টিস্যু কই থেকে? পাতা থেকে প্রস্তুতকৃত খাদ্য উপরের দিকে পরিবহন করছে। আর জাইলেম টিস্যু মূল থেকে পানি, খনিজ লবণ, হ্যাঁ, ও উপরের দিকে পরিবহন করছে। এটা কই থেকে? মূল থেকে। মানে এই পরিষ্কার
দেখ, আমি আবার বলি, এই যে আমার জাইলেম টিস্যু কই থেকে আনছে? মূল থেকে। মূল থেকে উদ্ভিদের পাতায় নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? উপরের দিকে পাতায় নিয়ে আসে। আর ফ্লোয়েম টিস্যু কি করে? প্রস্তুতকৃত খাদ্য পাতা থেকে কই নিয়ে যায়? উদ্ভিদের অন্যান্য অংশে সে কি করে? ওগুলোকে জমায় রাখে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে এখন এইখানে একটু আসি। এইখানে দেখো কি বলছে। এখানে বলছে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে, হ্যাঁ, কাণ্ড শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। উদ্ভিদের মূল লোম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ, ওই যে যেটা বললাম, সেটা কি হয়? মূল থেকে পাতায় পৌঁছায়। কে যেন পৌঁছায়? জাইলেম। এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে, হ্যাঁ, ছড়িয়ে পড়াকে বলা হয় পরিবহন। তাহলে এটা একটা পরিবহন, এই দুইটা মিলে একটা পরিবহন চক্র বা পরিবহন প্রক্রিয়ার নাম কি সেটা? মূল থেকে পাতায় পানি আসবে আর পাতার পানি উদ্ভিদের সারা শরীরে যাবে। এই যাওয়ার জন্য কি দরকার? পরিবহন ব্যবস্থা দরকার। সেই পরিবহন ব্যবস্থার কি? উদ্ভিদ শোষণের মতো পরিবহন পদ্ধতিও উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তার মানে এই পরিবহন একটা প্রক্রিয়া। এখানে অবদান রাখে কে কে? জাইলেম এবং ফ্লোয়েম নামে দুই ভাই। এটাকে বলা হয় জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু এক ভাই, ফ্লোয়েম টিস্যু হলো আরেক ভাই। জাইলেম টিস্যু জল আনয়ন করে আর ফ্লোয়েম টিস্যু কি করে? ফ্লোয়েম টিস্যু হলো গিয়া ফুড আনা নেওয়া করে। তো জাইলেম ও ফ্লোয়েম নামের পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদ পরিবহন, মানে উদ্ভিদের পরিবহনটা বেসিক্যালি ঘটে। তো এই যে জাইলেমের মাধ্যমে এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আল্লাহর রাস্তায় এগুলো মুখস্থ করবেন। বুঝেছেন সকলে আপনারা? এলে কি করবেন? একদম মুখস্থ, কোনো কথা নাই, বুঝাই দিলাম তো। তো জাইলেমের মাধ্যমে উদ্ভিদ মূল দ্বারা শোষিত পানি পাতায় এবং ফ্লোয়েমের দ্বারা পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। এই লাইনটা একদম মুখস্থ। আর এই শর্টকাট ট্রিক্স তো লিখে দিলাম। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহন পথ। এই লাইনটা মাথায় রাখবেন। তাহলে জাইলেম ও ফ্লোয়েম কি? উদ্ভিদের পরিবহন পথ। কেউ যদি বলে উদ্ভিদের পরিবহন পথকে, আপনি কি বলবেন? জাইলেম এবং ফ্লোয়েম। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি এখন বর্ণনা সম্পূর্ণ করা হলো। এই যে এখন বর্ণনাটা এখান থেকে আমরা পড়ব, আসেন। সে বর্ণনা কি? এই বর্ণনা আমাদের পরীক্ষায় আসবে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। সেটা কি? উদ্ভিদের মূললোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়া, একটু আগে আমরা দেখলাম, অভিস্রবণ প্রক্রিয়ায় পানি দ্রবীভূত খনিজ লবণ, মানে এক কথায় পানি আর লবণ সক্রিয় নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়, মানে কাণ্ডে জাইলেম টিস্যুতে পৌঁছায়। এবার জাইলেম সেটাকে কী করে? উদ্ভিদের রসের ঊর্ধ্বমুখী পরিবহন করে, মানে উপরের দিকে নিয়ে যায়। কেন উপরের দিকে? কে আছে? পাতা। উপরের দিকে কে আছে? পাতা। সো এই পাতায় গেল। এরপর ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরস ঊর্ধ্বমুখী পরিবহন হয়। এই কথাগুলো যদি আপনি পরীক্ষায় সাজায় গোছায় লেখেন, টিচার তো খুশিতে একদম খুশি হয়ে যাবে। বুঝছেন? সো উদ্ভিদের পরিবহন বা সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। ঊর্ধ্বমুখী পরিবহনে অবদান রাখে জাইলেম আর নিম্নমুখী পরিবহনে অবদান রাখে ফ্লোয়েম। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে এরপরে দেখো এইখানে আরেকটা কথা আছে, সেটা কি? একটু তাকাও। এই যেগুলো যে ঘটো, এগুলো পরীক্ষা করার জন্য এক স্পেশাল জয়েন্টিস্টে নিয়ে আসে, যার নাম হলো পেপারোমিয়া উদ্ভিদ। পেপারোমিয়া উদ্ভিদের কাণ্ড আর মধ্যশিরা, মানে এই জায়গাগুলো হলো স্বচ্ছ, মানে দেখা যায় কাচের মতো, ট্রান্সপারেন্ট যেটাকে আমরা বলি। ট্রান্সপারেন্ট মানে কি? কাচ যেমন থাকে না, যে এপাশ ওপাশ দেখা যায়, ওরকম কাচের মতো। ওর ভিতরে কী ধরনের পরিবর্তন হচ্ছে সেগুলো কি হয়? পরীক্ষা করা যায়। এমন কি হতে পারে? তোমরা সুন্দর করে রিডিং করে নিবা এখান থেকে, এগুলো এই পরীক্ষাটা ভালো করে রিডিং করে নিবা। তো উদ্ভিদের জন্য কোনটা ব্যবহার করা হয় সেটা আমরা এখান থেকে দেখে নিব। পানি ও খনিজ লবণের পরিবহন, এখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দিব। এই প্রশ্নগুলোকে একটু তোমরা লিখে নাও আলাদা করে, ঠিক আছে? প্রশ্নগুলো আমি এখানে লিখছি, সেই প্রশ্নগুলো দেখো। এই যে আমি তাদের প্রশ্নগুলো লিখে দিচ্ছি, একটু প্রশ্নগুলো তুলে নাও। এই টপিকের থেকে যে প্রশ্নগুলো, 1 নম্বর প্রশ্ন হলো, ওকে, 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম পরিবহন টিস্যু বলতে কি বোঝো? বা উদ্ভিদের পরিবহন টিস্যু কারা কারা? কি বলছি বলো? উদ্ভিদের পরিবহন পরিবহন টিস্যু কারা কারা? কারা? প্রথম কথা, এটা 1 মার্কের। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পানি পরিবহন এবং খাদ্য পরিবহন ব্যাখ্যা ও বিশ্লেষণ করো। সজীব উদ্ভিদের
উদ্ভিদের পানি ও খাদ্য পানি ও খাদ্য পানি ও খাদ্য পরিবহন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ওকে, এটা হলো 3 মার্কের প্রশ্ন, 1 পৃষ্ঠা লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কিভাবে পানি ও খনিজ লবণ শোষণ করে? উদ্ভিদ কিভাবে পানি ও খনিজ লবণ শোষণ করে? ওকে, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবা। এটাও হলো 3 মার্কের, এটা 3, এটা হলো 1 মার্কের। এই প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার। সো এই প্রশ্নগুলো তোমরা লিখে নিবা সবাই নিজ দায়িত্বে, প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ সেটা হলো আমাদের এই যে আজকে যে টপিকটা আমি আলোচনা করলাম, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে রেখে দিবা, আমি সময় সুযোগ পেলে অবশ্যই উত্তর দিব প্রথমত। দ্বিতীয় কাজ হলো তোমাদের এইগুলো সবাই নোট করবা, যে লাইনগুলো আমি দাগিয়েছি সেই লাইনগুলো তোমরা নোট করে নিবা, তাহলে জিনিসগুলো তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। এইখানে একটা শব্দ আমি বলি নাই, সেটা প্রস্বেদনের মাধ্যমে পাতা থেকে পানি বের হয়ে যায়। তাহলে প্রস্বেদন এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কি হয়, পাতা থেকে পানি বের হয়ে যায়। এটাই হলো আমাদের আগামী নেক্সট ক্লাসের টপিক, সেটা হলো আমাদের অধ্যায়টি ক্লোজ। সো এই অধ্যায়ের আজকে আমরা বেসিক্যালি কি আলোচনা করলাম? আজকে আমরা পানি ও খনিজ লবণের পরিবহন এবং পানি ও খনিজ লবণ কীভাবে উদ্ভিদ গ্রহণ করে সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে পার্ট 6 প্রস্বেদন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং তোমরা যদি এরকম ক্লাসগুলো রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে কী করবে, ফলো করে রাখবে। এবং অবশ্যই যদি ক্লাসটি তুমি বুঝো এবং যদি তোমার মনে হয় তোমার কোনো বন্ধু বান্ধবের উপকার হবে, অবশ্যই তাদেরকে এটা শেয়ার করে দিবা। এই ছিল আমাদের আজকে ক্লাসের টপিক। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।